প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস কিশোর বাতায়নের পক্ষ থেকে সবাইকে আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব গতিবিদ্যা চ্যাপ্টারের বৃত্তীয় গতির কিছু বিষয় নিয়ে। স্নেহ শিক্ষার্থী, তোমরা সেই পর্যন্ত ক্লাসে যুক্ত হয়েছো কিনা আমি একটু টেস্ট করে নিই, দেখি তোমরা কে কে আমাদের সাথে যুক্ত হয়েছো। সাদিয়া ফারহানা জুই যুক্ত হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ তোমাদের। ওকে, তাহলে আমরা আজকে বৃত্তীয় গতি নিয়ে কথা বলবো। এখানে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে, এই আহ্বান রাখছি সবার সাথে। তাহলে দেখো, আমি বোর্ডে একটি ছোট চিত্র আঁকছি, তোমরা বুঝতে পারো কিনা একটু দেখো। যে এরকম একটা বৃত্ত আঁকলাম, অর্থাৎ কোন একটা বস্তু এটাকে কেন্দ্র করে ঘুরবে। সেই ক্ষেত্রে এখানে আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের সাথে কিছু সম্পর্ক স্থাপন করতে চাই। তাহলে ব্যাপারটা এরকম হবে যে এই বৃত্তের ব্যাসার্ধ আমরা দিলাম আর এটা যে কোণ তৈরি করবে সেটা দিলাম আমরা থিটা। তাহলে এখানে এইটুকু যে পরিমাণ সরণ হয়েছে সেটাকে যদি আমরা রৈখিক সরণ ধরি, তাহলে এটা এরকম হবে। থিটা অর্থাৎ এর কোণের পরিমাণ, কৌণিক সরণটা হলো রৈখিক সরণ ডিভাইডেড বাই তার ব্যাসার্ধ। আমরা সেটাকে আর গুণ করেছি এখানে, s ইকুয়াল থিটা আর। এই সমীকরণকে যদি আমরা একটু ডিফারেন্সিয়েশন করি তাহলে কি দেখতে পাবো একটু দেখো, যে ডি ডিটি অফ s ইকুয়াল ডি ডিটি অফ থিটা আর। উভয় পক্ষে আমরা ডি ডিটি করলাম, মানে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে তোমরা জানো যে সরণের হার, দিস ইজ বেগ। আমরা এখানে চলে আসি, সরণের হার মানে বেগ, আর এটা হলো রৈখিক সরণের হার ডি থিটা ডিটি বা ডি ডিটি অফ থিটা। এইটুকুকে আমরা বলছি রৈখিক সরণ নয়, এটা কৌণিক সরণ। তাহলে কৌণিক বেগ, কৌণিক সরণের হার কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি, তার সাথে আরটা থেকে গেল। তাহলে হলো ভি ইকুয়াল ওমেগা আর। আমরা এই সমীকরণকে যদি আরেকবার ডি ডিটি করে থাকি তাহলে কি পাবো একটু দেখো, ডি ডিটি অফ ভি ডি ডিটি অফ ওমেগা আর। তাহলে ডিভি ডিটি মানে বেগের হার। বেগের হারকে কি বলে তোমরা জানো, ত্বরণ বলে। তাহলে ত্বরণ এ সমান কৌণিক বেগের হার। কৌণিক বেগের হারকে কি দ্বারা আমরা প্রকাশ করি তোমরা একটু বলো তো, কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, অনুপম রায় বলছো হবিগঞ্জ মডেল কলেজ থেকে। আচ্ছা ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ ফেনী থেকে সানজিদা বিনতে। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ। ওকে, তাহলে দেখো, এটা যেটা তোমাদের প্রশ্ন করেছিলাম, কৌণিক বেগের হার মানে কি? কৌণিক বেগের হারকে আমরা কৌণিক ত্বরণ বলি, আলফা আর। তাহলে আমরা এ সমান পেয়েছি আলফা আর, ভি সমান পেয়েছি ওমেগা আর, এস সমান আমরা পেয়েছি থিটা আর। কেমন? আরেকটি সমীকরণ আমরা দেখি, এ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। মানে কি? মানে হলো যখন আমরা এরকম একটা বস্তুর সাথে একটা সুতা বেঁধে কোনো কিছুকে ঘোরাবো, তখন যে ত্বরণ হবে সেই ত্বরণকে বলছি আমরা কেন্দ্রমুখী ত্বরণ। তার সাথে ভি, ভি হলো বেগ, ভি হলো রৈখিক বেগ, তার স্পর্শক বরাবর। যদি আমরা সুতাটা কেটে দিই, মনে করো আঙ্গুলের সাথে একটা সুতা ধরে আমরা কোনো কিছু একটা ঘোরাচ্ছি, ওই সুতার সাথে ছোট একটা পাথর বা কিছু একটা বেঁধেছি, বেঁধে ঘোরাচ্ছি। যদি আমরা ছেড়ে দিই তাহলে এটা কি হয়? কি ঘুরতেই থাকে, একটা স্পর্শক বরাবর যেতে থাকে, সেই বেগটা হলো ভি। আর কতটুকু সুতার দৈর্ঘ্য সে রাউন্ড দিয়ে ঘুরছে সেটা হলো আর, মানে রেডিয়াস। তাহলে খেয়াল করো, আমরা আরেকটা সমীকরণ জানি, সেটা কি জানি বলো তো, এফ সমান এম এ। এফ সমান এম এ। তাহলে আমরা এ সমান যদি ভি স্কোয়ার বাই আর লিখি এখানে, তাহলে কি পাবো? এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে আমরা আবার দেখেছি যে ভি সমান ওমেগা আর। ওমেগা
কৌণিক বেগ, ভি হলো রৈখিক বেগ। তাহলে এম ভি সমান ওমেগা আর, তাহলে তার স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে স্কয়ারের একটা আর কেটে যাবে, এম ওমেগা স্কয়ার আর ই সমান এফ সমান বল। কতটুকু বল সে তৈরি করতে পারবে সেগুলো আমরা দেখলাম। তাহলে এখানে আমরা বেশ কিছু সমীকরণ পেয়েছি। সমীকরণগুলো কি কি আমরা একটু বলতে চাই তোমাদের আরেকবার, যে আমরা পেয়েছি এস ইকুয়ালস থিটা আর, ভি সমান ওমেগা আর। ফাইন, হ্যাঁ, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। গুড, মুনতাকা মালিহা বলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। রাজকুমার বলেছো, এম এ, গুড, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো নারায়ণগঞ্জ মহিলা কলেজ থেকে যুক্ত হয়েছে তামান্না, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব এই সমীকরণ দিয়ে। তাহলে আমরা কি কি সমীকরণ পেয়েছি সেগুলো একটু মনে করে রাখতে হবে। এফ সমান আমরা পেয়েছি এম ওমেগা স্কয়ার আর, ভি ইকুয়াল পেয়েছি আমরা ওমেগা আর, কেমন? তাহলে ঠিক আছে, আমরা গাণিতিক সমস্যার সমাধানের দিকে যাই। আর এ সমান পেয়েছি ভি স্কয়ার বাই আর, এগুলো একটু মনে করে রাখো। ওকে, তাহলে তোমরা প্রথমে যে গাণিতিক সমস্যার সমাধান করবে তা হলো, কোনো বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হলে কৌণিক ত্বরণ কত? আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে, লিখে দিই, কোনো বৈদ্যুতিক পাখার সুইচ অন করলে কি হয়? 10 বার পূর্ণ ঘূর্ণনের পর, অর্থাৎ 10 বার পূর্ণ ঘূর্ণনের পর পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হয়। পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ বেগের একক মিটার পার সেকেন্ড, কোণের একক, সেখানে আমরা কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড বলছি। তাহলে 20 রেডিয়ান পার সেকেন্ড হয় কৌণিক ত্বরণ কত? হয় কৌণিক ত্বরণ কত? তাহলে এটা কি করতে হবে, দেখো, যে কোনো বৈদ্যুতিক পাখার সুইচ অন করার পর, অর্থাৎ আগে সুইচটা অফ করা ছিল, তার মানে আদি কৌণিক বেগ 0। তাহলে আমরা কৌণিক বেগের আদি কৌণিক বেগ এটা 0 ধরলাম। 10 বার n এর মান 10 পূর্ণ ঘূর্ণনের পর এর কৌণিক বেগ ওমেগা ইকুয়াল 20 রেডিয়ান পার সেকেন্ড হয়েছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে তোমরা সূত্র জানো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, আমরা এই সমীকরণ করব। তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল ওমেগা নট স্কয়ার প্লাস 2a, মানে আলফা থিটা, কৌণিক সরণ, কেমন? তাহলে থিটার মানটা কেমন একটু আমরা এখানে লিখে দিই। থিটা অর্থাৎ এই যে এখানে পুরোটা ঘুরবে, এটা হলো একটা পাই, আরেকবার যখন ঘুরবে তখন আরেকটা পাই, 2 পাই। তাহলে 2 পাই কত? n সংখ্যক বলেছে, তাহলে 2 পাই n, তাহলে থিটার মান হলো 2 পাই n। যেটা বলেছিলাম, আমি আরেকবার দেখাই, এই যে কোণ এইটুকু ঘুরলে, এইটুকু যদি ঘুরে আসে তাহলে একটা পাই, এইটুকু আবার ঘুরে আসলে আরেকটা পাই, তার মানে 2 পাই। কতটুকু? n সংখ্যক পাই বলেছে, 10 বার। তাহলে থিটার মান হলো 2 পাই n। তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে এটা হলো 20 স্কয়ার ইকুয়াল 0 স্কয়ার প্লাস 2, আলফার মান আমরা বের করতে চাই, থিটা মানে হলো ইনটু 2 পাই n। তাহলে এখানে কি হবে? 400 20 স্কয়ার ইকুয়াল 4 ইনটু n এর মান 10 আলফা পাই। তাহলে আলফা ইকুয়াল 400 ডিভাইডেড বাই 4 ইনটু 10 ইনটু পাই, তাহলে কত হবে? 10 পাই, এত রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার।
কৌণিক ত্বরণের একক। তাহলে আমি একটু দেখি তোমরা কে কে আমাদের সাথে আছো। ওকে, সাদিয়া বের করে ফেলেছে। মিটার পার সেকেন্ড স্কয়ার কেন বসা? এখানে তো মিটার রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হওয়া দরকার, তাই না? আমি সেকেন্ড দিয়েছি, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হবে। কেমন? তোমরা এখানে বলেছো একজন মিটার পার সেকেন্ড না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমরা এক্স্যাক্টলি রেজাল্ট বের করে ফেলেছো। এটাকে আবার 3.14 দিয়ে ভাগও করে ফেলেছো তোমরা। 10 ডিভাইডেড বাই পাই এরকম। ওকে, 10 ডিভাইডেড বাই পাই আমি এটা রাখতে চেয়েছিলাম। কেমন? তার মানে তোমরা বলছো 3.18 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, তোমাদের হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমিনা সুলতানার হয়েছে, স্বপ্নের রাজকুমার হয়েছে, নুসরাত জাহান, সাদিয়া ফারহানা 2, অসংখ্য ধন্যবাদ। নাহিদুর রহমান। তাহলে আমরা পরবর্তী অঙ্ক দিচ্ছি তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। তোমরা অনেকেই আমার সাথে সাথে করে ফেলেছো, অনেকে আগেও করে ফেলেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে পরবর্তী গাণিতিক সমস্যা তোমরা এটা চাইলে তুলে নিতে পারো, আমি একটু ওয়েট করছি। আমরা পরবর্তী সমস্যা সমাধান করব। তাহলে পরের যে গাণিতিক সমস্যা সমাধান আমরা জানতে চাচ্ছি সেটি হলো 50 গ্রাম ভরের একটি বস্তুকে, একটু বলে নিই, 50 গ্রাম ভরের একটি বস্তুকে 30 সেন্টিমিটার দীর্ঘ, এরকম লিখে দিই 50 গ্রাম ভরের একটি বস্তু 30 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে দীর্ঘ সুতার এক প্রান্তে বেঁধে কি করা হবে? বৃত্তাকার পথে বা বৃত্তপথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। তাহলে কি জানতে চাওয়া হচ্ছে? কেন্দ্রমুখী বল নির্ণয় করো। কেন্দ্রমুখী বল নির্ণয় করো। হ্যাঁ, তোমরা যারা পারো তারা শুরু করে দাও। তাহলে এখানে ভর 50 গ্রাম, তাহলে আমরা m ইকুয়াল লিখে ফেলি 50 গ্রাম। গ্রাম কিন্তু আবার কেজি করতে হবে, তাই না? 50 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। আচ্ছা, দৈর্ঘ্যটা হলো r ইকুয়াল 30 সেন্টিমিটার। কিন্তু আমাদের মিটার করতে হবে, তাই না? 0.3 মিটার প্রতি সেকেন্ড সময় t এর মান হলো 1 সেকেন্ড। 3 বার n ইকুয়াল 3। তাহলে কেন্দ্রমুখী বল F ইকুয়াল হোয়াট? F ইকুয়াল হোয়াট? তাহলে আমরা সমীকরণ কি পেয়েছি? F সমান m ওমেগা স্কয়ার r। ওমেগা কৌণিক বেগ। তাহলে দেখো কৌণিক বেগ, বেগ মানে আমরা কি জানি? সরণ বাই সময়। তো একটু দেখে নিই, এখানে এই হলো একটা পাই, এই হলো একটা পাই, একটু আগে যেটা আমরা বলছিলাম। তাহলে 2 পাই হচ্ছে এখানে। কেমন? তাহলে 2 পাই বাই t, এটা হলো কৌণিক বেগ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ সরণ, কৌণিক সরণ হবে সেটাই তো কৌণিক বেগ। তাহলে ওমেগা সমান 2 পাই বাই t। তাহলে আমরা এটা লিখব m ওমেগা মানে 2 পাই বাই t, তার স্কয়ার থাকবে এখানে, অর্থাৎ হোল স্কয়ার থাকবে, ইনটু r। তাহলে এখন আমরা মানগুলো বসাই। m এর মান হলো 50 ইনটু 10 ইনভার্স 3, তার সাথে থাকবে এখানে 2 ইনটু পাই 3.1416 ডিভাইড বাই t 1 সেকেন্ড, তার স্কয়ার, ইনটু r এর মান দেওয়া আছে, r এর মান হলো 0.3। তাহলে এইটা আমরা হিসাব করলে আমরা
আনসার পাবো। দেখি তোমরা কে কে আমাদের সাথে আছো এবং এটা করতে পেরেছো। হ্যাঁ, আহসান, মাইশা, আমেনা সবাই তো একই কথা বলছে যে 5.32। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে আমেনা যে কেজিকে কনভার্ট না করে দিয়ে করলে কি উত্তর হবে না? উত্তর হবে, কিন্তু নিউটন একক হবে না। গ্রামকে করলে এককটা হবে ডাইন। হবে না তা নয়, অবশ্যই হবে। সিজিএস পদ্ধতিতে করতে হবে তখন তোমাকে। তুমি যদি এমকেএস পদ্ধতিতে না করো তোমার একক পাল্টে যাবে। কেমন? ওকে, আসারজি, অসীম, এরপরে সৌরভ হোসেন, সবাই বলছো 5.33। তাহলে আমি 5.33 এখানে লিখে দিলাম, 5.33 নিউটন। কেমন? তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যা সমাধানের দিকে যাব। তোমরা অনেকেই ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দিচ্ছ মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশন টেস্টে বটে, যা শুধু একটা অক্ষর বা একটা কথা, একটা ওয়ার্ড, একটা অক্ষর নয়, একটা ওয়ার্ড চেঞ্জ করে দেবে, আমাদের পুরো মানটাই পরিবর্তন হয়ে যাবে একটা ওয়ার্ডের জন্য। এবং এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে, অর্থাৎ এই অঙ্কটির আমরা একই অঙ্কের 3টা পার্ট হবে, সেটা কেমন সেটা আমরা দেখব। এখানে বলছে যে একটি ঘড়ির ঘন্টার, এটা আগে নয় সরি, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ আমরা বের করতে চাই। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? তোমরা বের করে ফেলো। ঘড়ির কাঁটার, কোন কাঁটা? সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ, কাঁটার কৌণিক বেগ কত? কৌণিক বেগ কত? তাহলে খেয়াল করো, আমরা কি করব? কৌণিক বেগ জানতে চেয়েছে, ওমেগা। ওমেগা মানে 2π/t, তাই তো? তাহলে 2π twice π divided by t। সেকেন্ডের কাঁটা এক পাক ঘুরে আসলে কত সেকেন্ড হয়? দিস ইজ 60 সেকেন্ড, তাই তো? তাহলে আমরা 60 সেকেন্ড করে দিলাম, 1 মিনিট। তার মানে হলো π divided by 30। তাহলে কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড আমরা লিখে দিলাম, এটাই রাখলাম উত্তর, এটা রাখলাম। তো এখন আমাদের বের করতে হবে মিনিটের কাঁটার কৌণিক বেগ। তোমরা বের করে ফেলো, মিনিটের কাঁটার কৌণিক বেগ কত হবে তোমরা বের করে ফেলো। হ্যাঁ, তোমরা বের করে ফেলেছো। হ্যাঁ, মুনতাকা মালিহা বলছে যে 2πn/t হবে না? গুড, অবশ্যই n/t হবে। তুমি n দিয়ে দাও এখানে, 2πn/t দিয়ে দাও না, 2πn/t। তাহলে n এর মান কত? n এর মান 1, এক পাক ঘুরছে, আমরা এক পাকের হিসাব করছি, n দিয়ে দাও, মান তো একই থাকলো। ওকে, তো এখন তোমরা করবা মিনিটের কাঁটার কৌণিক বেগ। আমি একটু মুছে দিই, তোমরা উত্তরটা জানাও আমাকে। ঘড়ির মিনিটের কাঁটা, মিনিটের কাঁটার কৌণিক বেগ কত এটা তোমরা বের করো। তাহলে আমরা কি করব? তোমরা কি করেছো কেউ হিসাব? মিনিটের কাঁটার কৌণিক বেগ, মিনিটের কাঁটার কৌণিক বেগ জান্নাতুল ইসলাম রিফা 0.10 বলছো, বা π/30 বলছো। আচ্ছা, ঠিক আছে। মুনতাকা মালিহা, এন নিয়ে এত আমাদের মাথা ঘামানোর কিছুই নাই। এনটা যদি আমরা 1 বুঝতে পারি, না দিলে কোনো অসুবিধা নাই। টি এর মান যদি আমরা 1 বুঝতে পারি, নিচের টি না লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই, কারণ তোমাকে তো হিসাব নিকাশ করতে হবে, তাই না? এই হলো ব্যাপার। ওকে, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে 10 হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি। সাদিয়া ফারহানা জুলি গেছে 1.75 10⁻3। আচ্ছা, তাহলে আমরা হিসাবটা করে ফেলি। তার মানে 0.104, একই কথা, 0.104। তাহলে মিনিটের ক্ষেত্রে, মিনিটের কাঁটার ক্ষেত্রে 2 × π এর মান 3.1416, n এর মান দেওয়ার জন্য বলছি আমরা দিলাম t। অর্থাৎ মিনিটের কাঁটা এক পাক ঘুরে আসলে কত মিনিট হয়? 60 মিনিট হয়, 1 আওয়ার হয়, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড সেটা আমরা দিয়ে দিলাম। কেমন? তাহলে আমি একটু ক্যালকুলেটর প্রেস করে দেখি যে কি হবে। তোমরা উত্তর করে ফেলেছো অনেকেই,
2 পাই divided by 3600 হ্যাঁ 1.74 into 10 inverse 3 1.745 into 10 inverse 3 রেডিয়ান পার সেকেন্ড একক কৌণিক বেগের একক কেমন রেডিয়ান পার সেকেন্ড ওকে তো এখন আমি যেটার জন্য এত কথা বলছিলাম অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসেই তোমরা এখন করবা ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক বেগ কত এবং স্টুডেন্টরা কোথায় ভুল করে সেটা আমরা বের করে দেখতে চাই ঘন্টার কাটার ক্ষেত্রে বের করতে হবে ঘন্টার কাটার ক্ষেত্রে কৌণিক বেগ এই জায়গাটায় ভুল করে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তারা এই হিসাবটার ক্ষেত্রে ভুল করে এখানে তারা যত্নশীল হয় না সে জানে না ব্যাপারটা এমন নয় তোমরা সবাই জানো কিন্তু এই জায়গায় চিন্তা করার ক্ষেত্রে তোমাদের একটু যত্নশীল হতে হবে যত্নবান হতে হবে একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে কেমন ঠিক আছে তাহলে তোমরা জানাবে যে এটা ঘন্টার কাটার ক্ষেত্রে তোমরা হিসাবটা করছো কিনা তোমরা একটু কমেন্টে উল্লেখ করবে যে এটি ঘন্টার কাটার ক্ষেত্রে কিনা কেমন যেমন অমিত সাধু তারপরে জান্নাতুল ফেরদৌস তোমরা সবাই বলছো হ্যাঁ অমিত সাধু তোমরা সবাই বলেছো ওকে হ্যাঁ তোমরা কোনটা সমস্যাটা বলছো এটা ঘন্টা হ্যাঁ ফাইন সাদিয়ার মতো করে তোমরা মেনশন করো যে এটা আমরা ঘন্টার ক্ষেত্রে করছি বা আওয়ারের ক্ষেত্রে করছি হ্যাঁ তোমরা অনেকে দেখো উত্তর কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে এখন দেখো সাদিয়া ফারহানা জুই তোমার উত্তর আর শামসুন নাহারের উত্তর টোটালি আলাদা কি বিষয়টা বুঝতে পারছো মুনতাকা মালিহা তোমার উত্তর আর সাদিয়া ফারহানা জুইয়ের উত্তর আলাদা হয়ে গেছে এসে ভিরাজ তোমার উত্তরটাও আলাদা হয়ে গেছে কি বুঝতে পারছো ব্যাপারটা আমি যেই জায়গাটা তোমাদের একটু নজর দেওয়ার জন্য বলেছিলাম তোমরা সেই জায়গাটায় একটু সিরিয়াসলি একটু চিন্তা করো একটু সিরিয়াসলি ভাবো সৌরভ বলছে 0.000145 আওয়ারের ক্ষেত্রে আমরা কারটা নেব তাহলে দেখো আমি হিসাবের কাজটা একটু করে দেখি কি হবে 2 পাই 3.1416 তাই তো এর মান 1 এক পাক ঘোরার ক্ষেত্রে আমরা হিসাব নিচ্ছি সময় টি এর মান টাইম কতটুকু হয় ঘন্টার কাটার ক্ষেত্রে তোমরা এটা আমাকে একটু মেনশন করো তো যে ঘন্টার ক্ষেত্রে টাইম কতটুকু তোমরা একটু এটা আমাকে বলো যে ঘন্টার ক্ষেত্রে টাইম কতটুকু মুনতাকা মালিহা রহমান বলছে স্যার 24 × 3600 তার মানে 24 ঘন্টা এরকম তোমরা একটু আমাকে জানাও যে ঘন্টার কাটার ক্ষেত্রে আমরা সময় কতটুকু লিখব একটু জানাও হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা ভুল করে রাখে সময় কতটুকু আমি সেটা জানতে চাইছি যে ঘন্টার কাটার ক্ষেত্রে টাইম কতটুকু হবে সেটা তোমরা আমাকে একটু জানাও হ্যাঁ পিউ ইমা সে বলছে 12 আওয়ার তাহলে দেখো তোমাদের এক একজনের উত্তর কিন্তু এক এক রকম হয়ে যাচ্ছে কেউ বলছে 24 ঘন্টা কেউ বলছে 1 ঘন্টা কেউ বলছে 12 ঘন্টা খেয়াল করো ঘড়ির কাঁটা একবার ঘুরলে কত ঘন্টা হয় ঘন্টার কাঁটা ঘুরলে 12 ঘন্টা হয় এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে তাহলে আমরা টাইমটা দিব 12 আওয়ার 12 ঘন্টা তাকে আমরা সেকেন্ডে প্রকাশ করলাম এখন আমরা এটার উত্তরটা লিখব উত্তরটা কত হবে তোমরা যদিও বের করে ফেলেছো 2 × 3.1416 divided 12 divided 3600 তাহলে এটা হলো 1.45 10 inverse 4 1.45 into 10 inverse 4 রেডিয়ান পার সেকেন্ড মাথায় রাখতে হবে এই প্রশ্নটাই তোমার জন্য আসবে সে হোক এমসিকিউ হোক অ্যাডমিশন টেস্ট অথবা হোক সৃজনশীল প্রশ্নের গ নাম্বার কেমন
ওকে, সবাইকে এটা বুঝতে পেরেছো? অমিত সাধু, সাদিয়া জান্নাত, বুঝতে পেরেছো? সাদিয়া ফারহানা চৌধুরী, ইয়েস, আমার ঠিক হয়েছে, গুড, অভিনন্দন তোমাকে। তোমাদের অনেক কেরি হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমরা পরবর্তী প্রশ্নের জন্য যাচ্ছি, যে পরবর্তী গাণিতিক সমস্যার সমাধান আমরা কি করি সেটা আমরা একটু দেখতে চাই। তাহলে আমি একটু মুছে দিলাম। পরবর্তী প্রশ্নটি হবে আগের মতোই আরেকটি দিচ্ছি। একটি বস্তু 40 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে, একটি বস্তু 40 সেন্টিমিটার বৃত্তাকার পথে প্রতি মিনিটে 45 বার আবর্তন করে। প্রতি মিনিটে 45 বার আবর্তন করে। তাহলে কি বের করতে হবে? এর কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে। এর কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে। বের করে ফেলো তোমরা। হ্যাঁ, তোমরা এটা হিসাব করে ফেলো। তোমরা অনেকেই হয়তো উত্তরটি লিখে ফেলেছো। শুভ সরকার বলছে ইয়েস স্যার, সানজিদা বিনতে বলছে জি স্যার। তোমরা আগেরটা বুঝতে পেরেছো, সেটা তোমরা আমাকে জানাচ্ছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা হিসাব করে ফেলো। ওকে, ওকে, হ্যাঁ সজীব বলছো স্যার এখনই মুছেন না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিনি, এবার একটু সময় দেবো তোমাদের। ওকে, তাহলে এটা আমাদের কি করতে হবে? 40 সেন্টিমিটার বৃত্তাকার পথ, তার মানে যদি আমরা ঘোরাবো এমন করে, এবার মিনিটে কতবার? 45 বার হচ্ছে। আমরা লিখলাম আর সমান 40 সেন্টিমিটার, এটাকে মিটার করে নিব আমরা, 0.4 মিটার প্রতি মিনিট। সময় t ইকুয়াল প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট, দিস ইজ 60 সেকেন্ড। তারপরে হলো 45 বার, আমরা n এর মান লিখে দিলাম, দিস ইজ 45। কেন্দ্রমুখী ত্বরণ a ইকুয়াল হোয়াট, তাই তো? তাহলে a সমান কি হবে? v স্কয়ার বাই r। a সমান v স্কয়ার বাই r। তাহলে v সমান আমরা জানি ওমেগা r। তাহলে v সমান ওমেগা r, ওমেগা r, ওমেগা স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই r, ওমেগা স্কয়ার r। আমরা a সমান ওমেগা স্কয়ার r এই সমীকরণটি সরাসরি লিখতে পারতাম, কারণ এই সমীকরণ তো কেন্দ্রমুখী ত্বরণের সমীকরণ। তো এখানে ওমেগার মান হলো 2 পাই m বাই t তার হোল স্কয়ার ইনটু r। তাহলে 2 ইনটু 3.1416 ইনটু n এর মান কতবার দিয়েছে? 45 বার, 45 ডিভাইডেড বাই সময় t। t কতটুকু ছিল? প্রতি মিনিট মানে 60 সেকেন্ড হিসাব করতে বলছে, প্রতি 60 সেকেন্ডে। আর এটার ব্যাসার্ধ কতটুকু ছিল? অর্থাৎ 40 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটার করেছি 0.4 মিটার। তাহলে এটা হিসাব করে ফেলো তোমরা, a সমান কত হবে? তোমরা হিসাবটা করে দেখাও আমাকে। এটা হবে 2 ইনটু 3.1416 ইনটু 45 ইনটু 0.4 ডিভাইডেড 60।
তো এটা হলো 1.88, তাই কি 1.88 কি তোমাদের হয়েছে? তোমাদের কি তাই হয়েছিল 1. হ্যাঁ, একজনের হয়েছে 1.88। মুনতাকা মালিহা বলছো 8.88, কেন? আমাদের তো 1.88 হয়েছে। আর আবার হিসাব করবো, এটা 1.88 এসছে আমার, তাহলে তোমাদের এমন আসছে কেন? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। রূপা সাহা সেও করেছে 1.885, পিউ ইমা সেও করেছে 1.885। ও সরি, স্কোয়ার কিন্তু এই স্কোয়ার করতে হবে, আমি স্কোয়ার করি নাই, তোমরাও মনে হয় স্কোয়ার করোনি। আরেকবার, তাহলে 60 একটু 8 আর 60 তার আগে পর্যন্ত আমরা থাকবো। স্কোয়ার মনে হয় তোমরাও করোনি। হ্যাঁ, আরেকবার হিসাব করো, 2 ইন্টু 3.1416 ইন্টু 45 তার স্কোয়ার, তাহলে যা হলো এর সাথে আমরা গুণ করব 0.4, তার সাথে আমরা ভাগ করব 60 স্কোয়ার। কেমন? আমরা ভাগ করব 60 স্কোয়ার। ইয়েস, 8.88। ওকে, এটা হচ্ছে 8.88। একক হলো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো তোমাদের কাদের কাদের এটা আগে সমস্যা হয়েছিল একটু জানাও। হ্যাঁ, স্কোয়ার, আমি স্কোয়ার করিনি, রাইট, পরে স্কোয়ার করেছি, গুড, ওকে ফাইন। তাহলে তোমাদের কি এটা সবার ঠিক আছে হয়েছে? হ্যাঁ, 8.88, ওকে গুড। তাহলে ক্যালকুলেশন করে, তার মানে দেখো আমি এটা স্কোয়ার করিনি, আবার কি হয়েছে, তোমরাও অনেকে স্কোয়ার করোনি, আবার যারা স্কোয়ার করেছো তাদের প্রবলেম হয়েছে কোথায়, এইটুকু স্কোয়ার করেছো, করে এটা গুণ করেছো, ভাগ করার সময় অনলি 60 দিয়ে ভাগ করেছো, অনেকের কিন্তু এই জন্য হয়নি। তার মানে 60 আবার স্কোয়ার করতে হবে, কেমন, যেহেতু এটা পুরোটার মধ্যে আছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, গুড, তার মানে অনেকেরই হয়েছে। তার মানে যে ত্বরণের একক তো সেকেন্ড স্কোয়ার হবে, কেমন? তোমরা যারা রেডিয়ান পার সেকেন্ড দিচ্ছ, তাহলে অমিত সাধু বলছে হুররে। হ্যাঁ, গুড। আসলে দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে কি একটা মজা, এখানে আমরা সবাই কিন্তু ধাক্কা খেয়েছি, খেয়ে তারপরে নতুন করে আমরা নতুন উদ্যমে তখন উত্তরটি হলো, সবার যখন মিলে গেল তখন আসলে আমরা খুবই মজা পেয়েছি, সবাই উপভোগ করলাম এটাকে, তাই না? তো তোমাদের একটি ছোট টিপস দিই, সেটি হলো ফিজিক্সে আসলে ভালো করাটা খুব কঠিন। কেন কঠিন সেটা আমরা একটু আলোচনা করে নিই, জাস্ট 2 মিনিট, তবে একটু মনোযোগ দিয়ে শুনবে, কেমন? এখন তোমরা কিছু তোলার মধ্যে যাবে না, যা আছে ওইভাবেই থাক, জাস্ট একটা স্ক্রিনশট রাখো। স্ক্রিনশট, মোবাইল ফোনের পাওয়ার বাটন, অর্থাৎ পাওয়ার এবং ভলিউম কি, এটা সব একবারে প্রেস করে দিলে এবং হোম কি প্রেস করলে দেখবা যে স্ক্রিনশট ফটাফট উঠে যাচ্ছে। তো আচ্ছা, তাহলে যেটা বলছিলাম একটু ভালো করার, এবং ভালো করাটা কঠিন কেন, আর আমরা অথচ ভালো করতে চাই, মূল ব্যাপার হলো আমাদের এখানে প্রত্যেক চ্যাপ্টারে অনেক সূত্র, তাই না? তাহলে এখানে ভালো করার একটা সহজ টিপস হলো আমাকে মাথায় রাখতে হবে সকল চ্যাপ্টারের সূত্রগুলো। এটা তোমার মনে হতে পারে স্যার এটা তো কঠিন কাজ, কিভাবে এটা করব? এটার একটা সহজ উপায় আছে। উপায়টি হলো যে তুমি যখন রাস্তায় হাঁটবে তখন তোমাকে একটু চিন্তা করতে হবে, কারণ রাস্তায় যখন আমরা হাঁটি তখন কিন্তু দেখো আমাদের ব্রেন কিন্তু বসে থাকে না, রাস্তায় হাঁটার সময় গাড়ি ঘোড়া চলছে কিনা সেগুলো আমরা খেয়াল রাখি, একই সাথে আমাদের মাথা কিন্তু বিভিন্ন দিকে কাজ করে, ঘুরে বেড়ায় সে। আমরা তখন ওখানে চিন্তা করব গতিবিদ্যার চ্যাপ্টারের কি কি সমীকরণ আছে। তাহলে এখানে আছে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় যেতে সময়, তারপরে আছে উড্ডয়নকাল, তারপরে আছে পাল্লা। এই সমীকরণগুলো তোমাকে একটু ভাবতে হবে। মজার ব্যাপার হলো, মনে করো তুমি পাল্লা সমীকরণটি মাথায় আনার চেষ্টা করছো, যে পাল্লা আর ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন 2θ0 ডিভাইডেড বাই জি। তুমি উচ্চতা বের করার বিষয়টা তুমি ভাবছো, উচ্চতা এইচ সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার θ0 ডিভাইডেড বাই এইচ দেবো নাকি জি দেবো নাকি টুয়াইস জি দেবো, এইচ এর মান আমরা বের করছি। তো খেয়াল করো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2jh, যেহেতু 2jh আছে তাই এখানে 2 হবে, এটাও তোমার মাথায় আসছে না। তাহলে তোমার কাজটা কি? কাজটা হলো তোমাকে তখন নোট রাখতে হবে
যে আমি যখন বাসায় যাব, গিয়ে আমি আগে এইটা আগে দেখব যেটা কি আছে, দেখে তারপরে তুমি এই যে হুররে করে ওঠা যে হ্যাঁ ইয়েস আমি এটা পারি, এখন আমি এটা গেস করতে পারছি, আন্দাজ করতে পারছি, হ্যাঁ আমার আন্দাজটা ঠিক আছে, তখন তোমার মধ্যে যে পাওয়ার আনন্দ তৈরি হবে সেটাই আসলে তোমাকে সামনের দিকে এগিয়ে রাখবে। সবসময়ই এটা ভাবা যে শুধু ফিজিক্স না, ম্যাথমেটিক্সের সূত্রগুলো তুমি যদি শুধু পড়ার টেবিলে বসে ভাবার কথা চেষ্টা করো, ভাবার কথা চিন্তা করো, তাহলে কিন্তু আসলে এটা বের হবে না। আমরা যখন ভাত খাই কি আরামে বসে খাই, তাই না? ভাত খাওয়ার সময় তখন আমরা একটু ভাববো, আচ্ছা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্কটা যেমন কেমন, ভি সমান ওমেগা আর, ওমেগা সমান কি 2πm/t। এটা যদি আমার মনে না হয় আমি আমার বইটা দেখে নেব। তার মানে খেয়াল করো, যখন তুমি এটা একবার দুইবার যখন তুমি এটা পারবে, তখন তোমার মাথায় গুলি করলেও তোমার এটা ভুল হবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই আলোচনাটা, হ্যাঁ একজন বলছো টেবিলে পড়ি না স্যার আবার রাস্তায় না, আসলে পড়তে হবে। দেখো যে আসলে তুমি হয়তো তোমার জীবনটাকে বুঝতে পারছো না, কিন্তু তুমি একটু আশেপাশে তাকাও, তোমার সিনিয়র যারা তাদেরকে দেখো যে তাদের জীবনটা শুধু পড়াশোনা ভালো করে করার কারণে তাদের জীবনটা কোথায় গেছে, আর এটা ঠিকঠাকভাবে না করার জন্য আজকে তাদের জীবনটা কোথায়। তাহলে বাবা মা তোমাকে বকা দেয়, প্রথম কথা তোমাকে বকতে হবে কেন? সাদাত রহমানের কথা ভাবো, যে আজকে সারা বাংলাদেশকে এই যে তথ্য প্রযুক্তি নিয়ে, সাইবার বুলিং নিয়ে একটা কাজ করে সারা পৃথিবীতে বাংলাদেশের নামটা সে কি হাইলাইট করলো না? তাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে না? তাকে কিন্তু কেউ বলে দেয় না। তোমার কিন্তু এটা ভালোবাসার জায়গায় নিতে হবে, কেমন? কেননা জীবনটা তো তোমার, তুমি তো এটাকে ভালো রাখতে চাও। তো এই হচ্ছে ব্যাপার প্রিয় শিক্ষার্থী। তাহলে আজকের ক্লাসে তোমরা খুবই মনোযোগী ছিলে এবং খুবই আন্তরিক ছিলে। তোমাদের সাথে আমার দেখা হবে পরের চ্যাপ্টারে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসে সহযোগিতা করার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী দিনে।